বুঝি না, তোমাদের কিছু জনের সে সমস্যা থাকবেই, আর তোমরা এসে উল্টো উল্টো কমেন্ট করে যাবে। একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম লাগে, কতটা সময় লাগে হয়তো জানো না। হয়তো ওরকম একটা নেগেটিভ কমেন্ট করে দিলেই ব্যাস হয়ে গেল তোমাদের, কিন্তু কতটা পরিশ্রম লাগে, বিহাইন্ড স্টোরি থাকে। লাইক একটা ভিডিও 2 থেকে 3 বার কপিরাইটও আসে, তাই সেটাকে আবার নিউ করে মেক করে দিতে হয়। একটা ভিডিও বানাতেই 3-4 ঘন্টা লেগে যায়, যেখানে নিজের স্টোরি নেয় সমস্ত কিছু। তারপরে কিছুজন এসে তোমার ভয়েস ভালো না, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব লাউড, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজ ভালো না। দেখো না আমার ভিডিও, আমি কাউকে জোর করছি না, অনেক দেওয়ার আছে। যদি রিউড মনে হয় কথাটা, তবে রিউড, বাট আই ডোন্ট কেয়ার। পরিশ্রম দেয় দাম না দিতে পারলে আসবে না, দেখবে না। লাইক কত দাও না তোমরা, মানে 2K সাবস্ক্রাইবার আছে, এক একটা ভিডিও 3-4Kতেও যায়, সেখানে 1Kও লাইক আসে না। লাইক 100-200ও লাইক আসে কিনা সন্দেহ আছে। তো তারপরেও ভিডিও বানাই, মেক করি, আমার মন হয় তাই করি, প্যাশন্স আছে বলে করি। যেদিন মন হবে বন্ধ করে দেবো। আমার এমনটা নয় যে ইউটিউবই আমাকে আর্ন করতে হবে, ইউটিউবেই সমস্ত কিছু। আমার অন্য প্যাশনও আছে, দেখতে হয় দেখবে, না দেখতে হয় না দেখবে। এরকম নেগেটিভ কমেন্ট করবে না, ভালো লাগে না এগুলো নিতে। আমার থেকেও বাচ্চা বাচ্চা ভয়েসে অনেকে ভিডিও বানায়, তাদের ভিডিওতে হাজার লাইক থাকে, হাজারো ভালো ভালো কমেন্ট থাকে। যত আমার লাইক একটা দুটো এরকম চলতেই থাকে। দেখো না, না অনেক অনেক ভালো ভালো ব্যাপার আছে, তাদের দেখো। এগুলো ভালো লাগে না, কাউকে অ্যাপ্রিসিয়েশন না করতে পারলে তো নেগেটিভ কমেন্ট করো না। অনেকটা সময় লাগে জানো তো ভিডিও বানাতে, অনেকটা সময় লাগে। তারপর এরকম নেগেটিভ কমেন্ট ভালো লাগে না। জীবনে অনেক নেগেটিভিটি আছে, অনেক বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা পার করি। তো ইউটিউব ফাইলটাও শুনতে হবে আমি জানতাম, কিন্তু মাঝে মাঝে না লাইক গট ফ্রাস্ট্রেটেড, ভালো লাগে না। এরকম চলতে থাকলে যে আমি কি করবো আমি জানি না, বা ভিডিও দেওয়া বন্ধও করে দিতে পারি। কারণ আমার কাছে ইমোশনাল সেন্টিমেন্টটা ভীষণ, আমি ভীষণ ইমোশনালি উইক একটা পার্সন। প্রফেসর আমায় যেতে দিন, আমি কিচ্ছু করিনি, আমি তো সত্যি কথা বলেছি। আপনি আমায় চুলের মুঠি ধরে এরকম মারতে পারেন না, আমি আপনার কোনো সম্পত্তি না। আপনি এটা ভুল করছেন। আপনার উডবি ওয়াইফ, আপনার বাগদত্তার যদি অন্য ছেলের সাথে সম্পর্ক থাকে, আমি বলতে কি দোষ? তা বলে আপনি আমাকে এরকম ধরে মারতে পারেন না, আপনার কোনো রাইটস নেই। আপনি যদি এরকম করতে থাকেন, আমি প্রিন্সিপালের কাছে যেতে বাধ্য হব, আপনার নামে নালিশ করতে বাধ্য হব। আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, খবরদার আমার চুলে আর এরকম হাত দেবেন না। আমি আপনার কেউ নই। স্টুডেন্টের সাথে স্টুডেন্টের মতো আচরণ করুন, এগুলো কাম্য নয় মিস্টার জন। নেহাত আমার বাবা তোদের উপর দয়া করেছে, নয়তো আমি দেখিয়ে দিতাম আমি কি। তোর লজ্জা করে না? তুই লিসার সম্বন্ধে কি জানিস? ও আমার বাগদত্তা, কিন্তু তুই ওর নামে এসব বলতে পারিস না। এটা কলেজ, আমার বাবার বন্ধুর মেয়ে বলে আমি কি ছেড়ে দেবো তোকে? ভাবলি কি করে? আজ চুলের মুঠি ধরেছি, এরপর কিছু হলে উপরের অংশ ধরবো, তারপর বুঝবি জানা। আমাকে চিনিস না, প্রফেসরের জায়গায় আমি প্রফেসর, কিন্তু তুই আমাকে এরকম করতে বাধ্য করছিস। আমার বাগদত্তার নাম নিয়ে যেন আর কোনো রকম কথা শুনতে না পাই তোর মুখ থেকে। পড়াশোনা তো করিস না, কি যোগ্যতা আছে তোর? এবারে পরীক্ষায় কত পাস আমিও দেখব। ফার্স্ট সেমিস্টার না? হ্যাঁ, মনে রং ফুটেছে, মানুষদের সাথে গোলাগুলি করে কথাবার্তা বলিস, ঠিক আছে। I don't care about your life. I no need to interfere also. কিন্তু আমার জীবনে অংশীদারি হতে তোকে আমি দেব না। আমার বাবা তোকে দয়া করেছে, আমি করিনি। তুই যদি এরকম রিপিট করিস, তোর কলেজে থাকাই আমি শেষ করে দিব। তুই আমাকে ভয় দেখাবি, প্রিন্সিপাল স্যারের কাছে যাবি, যা, দেখি আমি তোর কত ক্ষমতা, তোর কথা কত প্রিন্সিপাল শোনে। তোর লজ্জা করে না? তুই লিসার নাম নিয়ে এই ধরনের কথা বলছিস? ও তো তোদের ম্যাম, আমি ইংলিশ প্রফেসর, আর ও তো জিওগ্রাফি প্রফেসর। তোদের লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে? স্টুডেন্টের জায়গায় থাকবি, তা না করে স্যার ম্যাডামদের নাম নিয়ে গুস্সা গায়া। এটাই তো তোরা পারিস, স্কুলে আসিস স্যার ম্যাডামদের নাম নিয়ে নিন্দা পরনিন্দা করতে, পরচর্চা করতে, তাছাড়া তো আর কিছুই জানিস না তোরা। আর লজ্জা করে না? তুই নিজেকে ভালো স্টুডেন্ট বলে দাবি করিস, আর তুই একটা ম্যামের নাম নিয়ে এরকম যাচ্ছে তাই বলছিস। আর তুই তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের নাম নিয়ে যাচ্ছে তাই কথা বলতে তোর লজ্জা করে না? এই বলে জাঙ্কু চুলের মুড়িটা আরো শক্ত করে ধরে থাকে এবং তার গাল চেপে ধরে তার কাঁধে শক্ত করে কামড় বসায়। তে আর্তনাদ করতে থাকে, তে চোখ দিয়ে জল পড়ছিল।
তে চায়নি এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে। তে তো এই কথাটা শুধুমাত্র জিমিনকে বলেছিল, আড়ালে, চুপিসারে। কিন্তু জাঙ্কুক যে শুনে যাবে এটাও কল্পনাও করতে পারিনি। জাঙ্কুক স্যারকে ও সব থেকে বেশি ভয় করে। ইভেন দো একটা তিতা সম্পর্কের জন্য জাঙ্কুক স্যারকে এড়িয়ে যেতে ভালোবাসেতে, কিন্তু জাঙ্কুক সবসময় থেকে ভীষণ নোংরাপূর্ণ, অরুচিপূর্ণ কথাবার্তা বলে। জাঙ্কুক থেকে সহ্য করতে পারে না। জাঙ্কুক থেকে একজন লোভী মেয়ে হিসেবেই মনে করে, কারণ তার ফ্যামিলির যাবতীয় টাকা পয়সা সব কিছু দেখাশোনা তার বাবা করে থাকেন। তার বাবাকে অনেকবার জিজ্ঞেস করলে সে বলেছে যে নাকি তার বন্ধুর মেয়ে বলে সে তার চেয়ে সব হেল্প করছে। জাঙ্কুক এসব পছন্দ করে না, কারণ এটা তো নয় যে তে ওদের কেউ। সামান্য একটা বন্ধুর মেয়ের জন্য তের বাবা এত কিছু কেন করছে? তার মনে ক্ষোভ জেগে থাকে। ক্ষোভের কারণে অনেক সময় তের সাথে বাজে ব্যবহার করে সে, কারণ তার বাবা তাকে যতটাও টেক কেয়ার করে না। কিন্তু তেকে উনি ভীষণ আদর স্নেহ করে, যেটা দেখলে জাঙ্কুকের গা চলে যায়। আমি তো মিথ্যা কিচ্ছু বলিনি স্যার। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আর আমার যদি পরনিন্দা পরচিৎকার করার শখ হতো তাহলে এটা আমি ঢেড়া পিটিয়ে বলতাম, জিমিনকে লুকিয়ে লুকিয়ে নাও। আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে ছোট করার কোনো মেন্টালিটি আমার নেই, সে শিক্ষা আমার মা আমাকে দেয়নি। আপনি এরকম ভাবতেই পারেন, বলতেই পারেন, আপনি স্যার বলে নিজেকে সবসময় সঠিক বলে দাবি করতে পারেন না। আমার কোনো মেন্টালিটি ছিল না বা উদ্দেশ্য ছিল না লিসা ম্যামকে ছোট করার, তাই আমি জিমিনকে চুপিসারে কথাটা বলেছিলাম। আপনি শুনতে পেয়ে গেছেন, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমার কোনো উদ্দেশ্য ছিল না ওনার নাম নিয়ে খারাপ কথা বলার। আমি সুভাষ স্যারকে বলি কথাটা, জাঙ্কুক স্যারের সঙ্গে মোকাবেলাটা উনি করে নেবেন। উনি সবসময় তোকে টার্গেট করে, আমি বুঝি না। স্টুডেন্ট এত আছে কলেজে, তবু তোকে টার্গেট করবে আর তোকে এরকম বলবে। তুই তো কিছুই বলিস নি, তুই আমাকে বলছিস চুপি সারে, আর তোকে এরকম হিট করলো। ঠোঁট দিয়ে কেমনি রক্ত পড়ছে, আর ঘাড়ের দাগটা দেখেই তো মনে হচ্ছে কেউ হিক্কি দিয়েছে। লোকজনে বলবে কি? ওনার বাগদত্ত আছে, উনি এদিকে অন্য মেয়ের কাঁধে কামড় বসিয়ে যাচ্ছেন। ভাবা যায় উনি প্রফেসর বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? চাঙ্কুক, আমি কি শুনছি? তুই তের কাঁধে কামড় কেন বসাতে গেছিস? মানুষ তো দেখে ভাবছে লাভ বাইট। জিমিন আমাকে সবটা বলেছে। তোর কি দিন দিন মাথা বিগড়ে যাচ্ছে? তোদের বাড়ির শত্রুতা তুই এখানে টেনে আনছিস কেন? আর তাই মেয়েটা পড়াশোনায় যথেষ্ট ভালো, ওর একটা এম আছে জীবনে। তুই বারবার ওকে হিট করিস কেন? ও তো পড়াশোনা করে আসে না, ক্লাস কামাই দেয় এমনটা না। তুই খালি ছুতো খুঁজিস কেন ওকে বকবার? আমি বুঝি না। যদি তোর কোনো কিছু বলার থেকে তোর ডাইরেক্টলি বাবাকে বল। ও কিন্তু ভিক্ষা চায়নি তোর বাবা মায়ের কাছ থেকে যে টাকা দিয়ে ওকে পড়াশোনা করানো হোক। তোর বাবা মার ওর প্রতি আদর আছে, সেটা ও কি করবে? ওর তো কিছু করার নেই। ও তো নিজেও টিউশনি পড়ায়, টিউশনি পড়ানো থেকে ও নিজের টিউশনি চালায়। আর তুই ভাবছিস তোর বাবা হয়তো এই ইউনিভার্সিটির টাকাটুকুই দেন, তাও তো নিতে চায়নি তে। তের মা জোর করেছিল বলে তাই, নাহলে তো নিতে চায়নি। ও তো টিউশন পড়ায়, সেখান থেকেই সমস্ত হাত খরচা চালায়। আর তোর মনে হয় মেয়েটা ওরকম? আর তো ঠিকই বলেছে। তুই একবার তুই লিসার ব্যাপারে খোঁজ নিয়ে দেখ। এতই যখন মনে হচ্ছে যে লিসা ভালো, তো লিসার ব্যাপারে খোঁজ নিতে কি প্রবলেম? দেখে হিট করার আগে তোর একবার ভাবা উচিত ছিল। ও একটা স্টুডেন্ট, ও চাইলেই কিন্তু তোর নাম নিয়ে কমপ্লেন করতে পারতো। আর স্টুডেন্টদের সঙ্গে একটা শিক্ষকদের রিলেশনশিপ এরকম হয় না। হ্যাঁ, আমার আর জিমিনের সম্পর্ক আছে। আমাদের ফ্যামিলি থেকে বিয়ে ফিক্সড করাও হয়ে গিয়েছে। জিমিনের পড়াশোনা ডান হলে আমি ওকে বিয়ে করব, এরকমই কথাবার্তা আছে। কিন্তু আমিও ওর সাথে যথেষ্ট পোলাইটলি ব্যবহার করি। এখানে প্রফেশনালিজম মেনটেন করতে হয়। এইসব করতে গিয়ে কোনদিন ধরা খাবি, তারপর কলেজ থেকে বার করে দেবে, এটা কি খুব ভালো কাজ হবে জঙ্কুক? কখনোই হবে না। তাই এসব বাদ দে, বুঝলি? এসব বাদ দে, আর তুই তোর দিকে ফোকাস কর। তে কি করছে তোকে দেখার দরকার নেই, তের সাথে কি হচ্ছে তোকে দেখার দরকার নেই। তুই তোর লাইফে ফোকাস কর। আর পারলে লিসার সাথে একটু কথা বল। লিসাকে সহজে ধরা যাবে না। মা ওর সাথে বিয়ে ফিক্সড করেছে, আমার কোনো ইচ্ছে ছিল না। বাবা তো বলেছিল তেইর সাথে বিয়ে করতে। তেইর সাথে বিয়ে করার থেকে লিসার সাথে বিয়ে করাই আমি শ্রেয় মনে করেছি। আর মা যা জেদ করে জানিস তো, ওকে ধরতে হলে প্রমাণ শুদ্ধ হাতে নিয়ে ধরতে হবে। এটা আমার জন্য সহজ হবে না। তাই জন্য আগে আমি প্রমাণ জোগাড় করি, তারপর ওকে হাতে নাতে ধরবো। কথাটা যখন বলেছে, তে যখন দেখেছে, তার তো একটু সত্যতা হবে, আমিও এটা মনে করি। কিন্তু ও কেন আমাকে এরকম ঠকাচ্ছে সেটা তো বুঝতে পারছি না।
ওর যদি বিয়ে না করার ইচ্ছা থাকে ও তো ডাইরেক্টলি মুখের ওপর বলতে পারতো। সম্পত্তির লোভ বুঝি মেয়েদের এত হয়। আর ওকে তো মানে এত পোলাইটলি ব্যবহার করে আমার সাথে, বুঝতেই পারি না যে ভেতরে ভেতরে এইসব ফন্দিও চালায়, অন্যত্র মানুষের সাথে মেলামেশা করে, অন্যত্র পুরুষের সাথে সাথ দিয়ে বেড়ায়। আমি তো এসব কিচ্ছু জানতাম না। তে যদি না বলতো তাহলে তো আমি তো জানতেও পারতাম না। আমি জানি তের উপর বিহেভিয়ারটা আমি কখনোই ঠিক রাখতে পারি না, তবে আমারই বা কি দোষ? আমার বাবা ওকে এত আদর্শ করে। মে আই কাম ইন স্যার? I know I am late, but today is like traffic problem. Let me allow in your class, sir. I'm literally sorry for my act. আমাকে ঢুকতে দিন। আমি সত্যি দেরি করতে চাইনি, আজ দেরি হয়ে গেল। রাস্তায় ভীষণ জ্যাম ছিল তাই আমি দেরি করে ঢুকছি। আমি তার জন্য দুঃখিত স্যার, কিন্তু প্লিজ আমি ক্লাসটা করতে চাই। সামনে পরীক্ষা, আমাকে বরখাস্ত করবেন না। এটা তোমার বাড়ি না। হাত পাতো, হাতটা সামনে এগো। আমি তোমাকে তো ক্লাস করতে দিব, কিন্তু তার আগে তোমাকে পানিশমেন্টও দেওয়ার আছে। এই বলে জাঙ্কুক বেতের বাড়ি সচরে আঘাত করতে থাকে তের দুই হাতে, এবং তের দুই হাত লালচে বর্ণ ধারণ করে রক্ত ঝরতে শুরু করে দিয়েছিল। ঝিমিন এভাবে আর চলতে পারে না। সেদিনকে কাঁধের কামড়ের দাগটা এখনো মেলায়নি, জানিস? ভীষণ দগদগে হয়ে যন্ত্রণা করছে। আজ এই লাঠির মারের দাগ। আমি আর পারছি না। মাকে গিয়ে আজকেই বলবো যে ওনার বাবার কাছ থেকে আমরা কোনো রকম টাকা নিব না। আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে উঠেছি। আমার মাকে সামলে এখানে কলেজে আসতে অনেক প্রবলেম হয়, তবুও আমি কষ্ট করে আসি, আর উনি আমাকে এরকম মারছেন। দেখলি তো, চেনি আমার পরে ঢুকলো, তবুও ওকে কিচ্ছু বললো না, ওকে আসতে দিল। আর আমার 10 মিনিট লেট হয়েছে বলে আমাকে এত জোরে মারলো। আমি জানি না আমি কোন জন্মের শত্রু ওনার। সবসময় আমাকে আঘাত দেন, সবসময় আমাকে পানিশমেন্ট দেন। আমি কি ওনার মোমের পুতুল বলতো? আমার আর ভালো লাগছে না। ভাবছেন ওনার বাবার দয়ায় আমি বেঁচে আছি? আমি তো চেষ্টা করি নিজে রোজগার করার। তুই শুধু পরীক্ষা দিতে আসবি, এই সেমিস্টারের ক্লাস তোকে করতে হবে না। আমি তোকে নোট দিয়ে দেবো, পারলে সুভাষ স্যারের কাছ থেকেও হেল্প নেবো। উনি আমায় নিশ্চয়ই হেল্প করবেন। তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোকে কথা দিচ্ছি। আর এই জাঙ্কুক স্যারের প্রকোপ থেকে আমি তোকে বাঁচিয়ে নেবই, ঠিক বাঁচিয়ে নেব। এইবার তুই আর আসবি না। এ কদিন একটু রেস্ট নে, আর নিজের একটু দেখভাল কর। কাল ভীষণ জ্বর এসেছিল জানিস? মা তো আমাকে নিয়ে কিছুই করতে পারছিল না। আমার খুব নিজেকে অপরাধী মনে হচ্ছিল। তুই কি করবি? জাঙ্কুক স্যার এত মেরেছিলেন, জ্বর আসাটা স্বাভাবিক ছিল, কিন্তু আন্টির কথা ভাবলেও খারাপ লাগে। তোর ওরকম অসুবিধা হলে তুই কেন আমাদের বাড়ি চলে আসিস না? আমি তোকে এতবার বলেছি। আন্টি একলা কত সামলাই বলতো? ওনার মাথায়ও চিন্তা থাকে, আমি বুঝতে পারছি, কিন্তু তুইও তো বাচ্চা নয়। তুই আমার বাড়ি চলে আসতে পারতিস। আমি কি তোর পর্দা লাগি? হ্যাঁ বল, তুই সবসময় এরকম করিস কেন বলতো? আমি তো তোর বান্ধবী লাগি। তবুও ঝিমিন, আমার কষ্ট হয়। আমি কেন আসবো তোর বাড়িতে সবসময়? তুই আমার জন্য অনেক করেছিস, এখনো করছিস। যাই হোক, এই সেমিস্টারের এক্সামের নোটগুলো দিয়ে দিস। আমি কদিন বাড়িতেই থাকবো, আর আসবো না। নিজের যত্ন নিস, আর ভালো থাকিস। মনে রাখিস এই জিমিন তোকে সবসময় ভালোবাসবে। ঝাঁকুকার বিয়ের দিন ঘনিয়ে আসছে। তুই লিসের সঙ্গে একবার দেখা করিস, ডেটও করিস না। কি বলবো বলতো, 2-3 মাসের পর পরই বিয়ে তোদের। পারলে আজকে একবার ঘুরে আয় লিসার ফ্ল্যাট দিয়ে, বুঝলি? যাই হোক, একটা বোঝা কমলো তালে। তের মা বলেছে তোমার কাছ থেকে কোনো রকম টাকা নেবে না, ইউনিভার্সিটি খরচা তেই চালাবে। মেয়েটা বুঝি এতটাই কার্মিক? হ্যাঁ, ও ভীষণ ভালো একটা মেয়ে। তুমি জানো না জিন, তুমি তো ওকে বুঝলে না। তুমি চুপ করো তো কাঞ্চন, তুমি আমায় কি শেখাবে? ওদের প্রতি এত দরদ দেখিও না। মনে রাখো, সেদিনকে জাঙ্কুককে যদি তের বাবা না বাঁচাতেন, তাহলে আমরা আজকে এই জায়গায় থাকতাম না। যে এই জায়গায় কখনোই থাকতাম না। তুমি চুপ করো তো। বাঁচিয়েছে তো কি হয়েছে? বাঁচিয়েছে তো বলে মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টই হয়েছিল, যার কারণে তের বাবা মারা গিয়েছিল। আমাদের কারণেই তো মারা গিয়েছিল জিন। তো তুমি তা বলে এতটা দয়ালু হয়ে যাবে? এতটা সব কিছু দিয়ে দেবে? তোমার সন্তান আছে, তুমি ওদের প্রতি এতটা দায়িত্ব কর্তব্যবান হলে তো হবে না। ভালোই হয়েছে ওর মা নেবে না আর টাকা। তো তের বাবাই আমাকে বাঁচিয়েছিল। সুবিন আঙ্কেল, অঞ্জন আন্টি ওকে বড় করেছে। সুবিন আঙ্কেল আমার বাবার ভালো বন্ধু ছিল। আমি তের প্রতি ভীষণ ক্ষোভ দেখিয়েছি। আমার ওকে একটা সরি বলা দরকার। যতই হোক, ওর বাবার কারণেই আমি আজ বেঁচে আছি। আমাকে বাঁচাতে গিয়ে উনি উনি নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। উনি একবারও নিজের ফ্যামিলির কথা ভাবেনি। তার মানে এই জন্যই আমার বাবা থেকে এত আদর স্নেহ করে। সুবিন আঙ্কেলের তার মানে অনেক বড় মন ছিল, নাহলে নিজের মেয়ে ফ্যামিলি বাদ দিয়ে উনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন।
আমার মা কেন ওনার সাথে এত বাজে ব্যবহার করে? আমি তো এতদিন ভুলে বাঁচছিলাম। আমি অন্যায় করেছি, দেখে বিনা কারণে অনেক পানিশমেন্টও দিয়েছি। আমার এটা উচিত হয়নি। আগে তো একবার লিসার বাড়িতে ঘুরে আসি, তারপর নয় লিসার ফ্ল্যাট থেকে এসে আমি একজন আন্টিদের বাড়ি যাব, থেকে একবার সরি বলে আসবো, আর কিছু ওদের জন্য নিয়ে যাব। বাবা তো যাবেন না, উনি মানা করে দিয়েছেন, কিন্তু আমার দায়িত্ব কর্তব্যবোধ থেকে যাব। আর কিছুদিন ধরে লক্ষ্যও করছি তে কলেজ আসছে না। চিনুকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা এত ঢ্যাঁট, কিচ্ছু বললো না। আমার জানি না, ওকে না দেখলে মনটা খুব খারাপ খারাপ লাগে। ওর সামনে থাকলে ওর উপর রাগ প্রকাশ করে ফেলি। ইভেন তো ও যদি কোনো ছেলের সাথে কথা বলে, সেটাও আমার সহ্য হয় না। আদতে এটা কি ফিলিং আমি জানি না, কিন্তু আমি ওকে ভালোবাসতে পারি না। ও ভালো মেয়ে না, কিন্তু ও তো সব দিক দিয়েই ভালো। আমি ভীষণই কনফিউজ হয়ে পড়ছি না। আমার এসব ভাবার দরকার নেই। আমার লিসার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমার ওকে নিয়েই ভাবা উচিত। যতই হোক, সুগা ঠিক বলেছিল, এবার এই স্টুডেন্ট আর টিচারের লাইফটা অন্যরকমভাবেই বাঁচতে হবে অ্যাজ এ প্রফেসর। আর আমি এর উপর কোনো রকম জোর জুলুম করবো না। ও অনেক কষ্ট পেয়েছে, আমি ওকে আর কষ্ট দিতে চাই না, কারণ ওর বাবার কারণেই আমি আজ বেঁচে আছি। আর ওর বাবাই আমাকে একটা জীবন দিয়েছে, এটুকু কৃতজ্ঞতা থাকা উচিত। বেবি, মজা আসে না তো, আরও জোরে জোরে করো, আরও জোরে জোরে। আমাকে তৃপ্তি সুখ দাও বেবি, আমাকে তৃপ্তি সুখ দাও। আমাকে নিজের করে নাও। ওই জাঙ্কুকের দ্বারা তো কিছুই হবে না। ওই জাঙ্কুকের পয়সার জন্যই আমি ওকে বিয়ে করছি, নাহলে আমার কোনো ইচ্ছা নেই। জানি না মানুষ ওকে এত কেন ভালো দেয়। বেচারা পেয়ে ও আমার নাম নিয়ে বলেছিল, জানো ভাই, কিন্তু জাঙ্কুক তো বিশ্বাস করেনি অ্যাজ ইউজুয়াল, দেখে ভীষণ মেরেও ছিল। যাই হোক, আমি মজা পাচ্ছি না, আরও ডিপলি করো। আমি আরও ফিল করতে চাই, মজা নিতে চাই। একটু ডিপলি করো, আর একটু ডিপলি। ভালো লাগছে না, আরও চাই আমার। তুমিও না করতে পারো না? হ্যাঁ, এতদিন ধরে করছো, কীরকম করা? মজা দিতে জানো না নাকি? ভুলে গেছো সব কিছু? আমি রাইট করবো তোমার উপর, কি বলো? তাহলে সেদিন ঠিক ছিল, আমিও মেয়েটাকে বিনা কারণে পানিশমেন্ট দিয়েছিলাম, বেচারা। তবে চিন্তা নেই, আমার মা তো ওকে বিলিভ করবে না সহজে। সব কিছু আমি ভিডিও করে নিয়েছি ক্লিপে, মাকে গিয়ে দেখিয়ে দেবো, আর এই বিয়ে ক্যান্সেল করব। বাবা বলেছিল দেখি বিয়ে করতে, হয়তো বাবা ঠিকও ছিল। আমি শুধুমাত্র আমার জেদের বসে আর মায়ের জেদের বসে দেখে না দেখে লিসাকে বিয়ের কথা ভাবি। আর এমনিতে ওনার বলিদানের জন্য আমার থেকে বিয়ে করা উচিত। অন্তত আমি গিল্টি ফ্রি হয়ে যাব ওকে বিয়ে করলে। বাবা মায়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে। কি ভাগ্যি মা আজকে বলেছিল এখানে আসতে, নয়তো এত বড় জিনিসটা আমি হাতছাড়া করে ফেলতাম। ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। এর জন্য আমি দেখে সেদিনকে মেরেছিলাম, এর জন্য আমি ওকে ডিপেন্ড করেছিলাম, এই মহিলার জন্য। এখানে কি আমার বাগদাদটা হতো, মানে ভাবা যায়? যাই হোক, উপরওয়ালা যা করেন হয়তো মঙ্গলের জন্য করেন। আমার এখন ডেস্টিনেশন তেদের বাড়ি, তের খোঁজ নিব। সেদিন প্রচুর মেরেছিলাম, তারপরের দিন এসেছিল, হাতে ব্যান্ডেজ করা ছিল, থরথর করে কাঁপছিল। জানি না কি হয়েছিল, জ্বর এসেছিল নাকি। ওর ফোন নাম্বারটা আমাকে নিতে হবে। অনেক তো হলো, আমি বাবাকে গিয়ে বলবো আমি তাকে বিয়ে করতে চাই। অনেক হয়েছে, আর না। অন্তত সবিন আঙ্কেলের ঋণ আমি রাখতে পারবো না। সবিন আঙ্কেল আমাকে যে জীবনটা দিয়েছে, তার পরিবর্তে তের একটা ভালো ফিউচার আমিও ওনাকে দিতে পারি। ওপর থেকেই নাই উনি আমায় দেখবেন। Ella quiere más, yo le doy más. Muñequita linda, ven pa' acá. Si tú no vienes, yo voy pa' allá. Ella quiere que naca suda. Voy a darle suavecito y de nuevo así.
gana porque sé que me voy a darle pa' que siente y de nuevo ella quiere voy a darle pa' que siente y de nuevo একই দেখে ফেললাম আমি, বিয়ের আগে সমস্ত কিছু দেখে ফেললাম। আমি তো এতটা ক্রেজি হয়নি কোনো কিছুর ব্যাপারে। নিজেকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, এত হিট লাগছে, আমাকে সাবান নিতে হবে। ইঞ্জিন আন্টি বললেন যে তের ঘরে যেতে, তাই জন্য এসেছিলাম। বাতিং টাওয়ালে যখন ওকে দেখলাম একটু অবাকই হয়েছিলাম, কিন্তু আরশোলা এসে গন্ডগোল করলো। কিন্তু এত কিছু হতে হতে যে এই জিনিসটাও হয়ে যাবে ভাবতে পারিনি। মেয়েটার প্রতি কি আমার দুর্বলতা বরাবরই ছিল? আমার কি কোনোদিনও বুঝতে প্রবলেম হয়েছিল? মেবি সুবিন আঙ্কেলের এই ব্যাপারটা নিয়ে আমি জানতাম না বলেই হয়তো এতকাল ওকে ভুল ভেবে এসেছি। ওর প্রতি হয়তো আমার ফিলিংস ছিল। নয়তো ওই দিন আমি কেন ওর কাঁধে কামড় বসেছিলাম? সেদিন ওকে লাঠি করে মেরেছিলাম, সেদিন তো আমার হাতেও আমি গিয়ে বাড়ি মেরেছিলাম। তো ওকে দেখাইনি ঠিক কথা, কিন্তু ওকে কষ্ট দিয়ে আমিও ভালো থাকতাম না। ওকে যতবার বকতাম আমারও হৃদয়টা চিনচিন করে ব্যথা করতো। কিন্তু সব কিছু আমি এড়িয়ে গেছি শুধুমাত্র ওই জিনিসের দোহাই দিয়ে। আর লিসার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে এইসব দোহাই দিয়ে। কিন্তু এখন সুযোগ এসেছে ওকে আমার নিজের করে নেওয়ার, আর আমি করে নিব। অনেক হয়েছে, আমি এবার ওকে করে নিব। বাবা যখন আমার কাছে প্রস্তাবটা রেখেছিল আমিই বোকা ছিলাম যে ওর মতো মেয়েকে রিজেক্ট করে আমি লিসাকে চেয়েছিলাম। তুই সব দিক দিয়ে পারফেক্ট, আমি যেমনটা চাই তেমনটাই। কিন্তু রাগ অভিমানের বশে আমি ওকে রিজেক্ট করেছিলাম। বাবাকে বাড়ি গিয়ে বলবো, কিন্তু বাবা কি অ্যাকসেপ্ট করবে আমার প্রস্তাবটা? যদি নাও করে আমি ইনসিস্ট করবো বাবাকে, তবুও আমার ওকেই চাই। আমার ওকে মনে ধরে গেছে, আর ও ছাড়া আর কিছু ভালো লাগছে না এখন। নিজেকে কি মনে করে জানি না, আজ আমার ইজ্জত তো লুটে নিল। আমার আর ভালো লাগে না, আমি ইনার আর মুখোমুখি হব না, ইনাকে টোটালি ইগনোর করব। এমনিতেও এখন আমি নিজের সমস্ত খরচা নিজেই চালাচ্ছি, একটা পার্ট টাইম অফিসে কাজ করছি, নিজের পড়াশোনার খরচা নিজে চালাচ্ছি, সংসারও নিজে সামলাচ্ছি। সিমিন আমায় হেল্প করছে, এটাই এনা। ইনাকে আমাকে ইগনোর করতে হবে। ইনি দেখছি আমার বাড়ি চলে এসেছেন। মায়ের সাথে এত রসে রসে কথা বলার কারণ দেখি না। আগেতে তো আমাদের প্রচুর ঘৃণা করতো, এখন আবার কি হলো? যা হয়তো চোখ খুলে গেছে এখন, তাই দয়া দেখাতে এসেছে। দিন বাদ আজ আবার দেখা হলো। থ্যাংক ইউ সিমেন, তুই অনেক হেল্প করেছিস, সব নোট দিয়ে দিয়েছিস, যা থেকে আমি যথেষ্ট প্রিপারেশন করে এসেছি। আই হোপ ফার্স্ট সেমিস্টারের এক্সামটা ভালোই চলে যাবে। চিন্তায় আছি জানিস। তারপর তো আবার ওই হিটলার জাংকুক স্যার, উনি যে কী ভাববেন। একটা জিনিস ঘটেছে জানিস সিমেন, কালকে উনি আমাদের বাড়ি গিয়েছিলেন, মাকে বারবার সরিও বলছিলেন। আমাদের জন্য জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন, আম্মাকে বললাম ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মা ফিরালেন না। আর তার থেকেই একটা 3 পিস আমি আজ পরে এসেছি। কিন্তু তাহলে আবার কি, ভালোই তো হয়েছে, ওনার সুবুদ্ধি হয়েছে। না জিমিন, একটা ব্লান্ডার ঘটে গেছে। কি ব্লান্ডার ঘটে গেছে বান্ধবী? উনি আমাকে বাতিং টাওয়ালে দেখেছেন। তো কি হয়েছে, বাতিং টাওয়ালেই তো ছিলি না। উনি আসলে আমার সবটাই। কি বলছিস সবটাই? মানে তেলে পোকা চলে এসেছিল, আমি ওনার গায়ে উঠে পড়েছিলাম ভয়ে। তারপর ধস্তাধস্তিতে কাপড় নেমে গেছে। তুইও না কি করিস? হ্যাঁ, ব্লান্ডার, এরকম ব্লান্ডার ভাবা যায় না। যাই হোক, লজ্জা করিস না, কে করবি অ্যাক্সিডেন্ট? না রে, আমি ভেবে নিয়েছি আমি ওনাদের দয়ে কেন থাকবো বলতো। আমরা ভেবে নিয়েছি যে আমরা আর ওনাদের দয়ে থাকবো না। আমি তো জবও করছি পার্ট টাইম, তুই তো জানিস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু নিজের উপরও প্রেশার নিস না। তো ভাবছি ওনাকে এড়িয়েই চলবো, ওনাকে এড়িয়ে চললেই মঙ্গল। সবসময় আমাকে পানিশমেন্ট দেয়। ঠিক আছে চল এখন পরীক্ষা দিতে এক্সাম হলে। তে আর চিমিনদের এক্সাম হলে তোর কাট পড়েছে, তুই চলে যাস। আর শুনলাম নাকি দেখি বিয়ে করার কথা ভাবছিস। যাই হোক, সুবুদ্ধি হয়েছে তাহলে তোর। আমি তো এটাই চাইছিলাম, তোর মতো ভালো মেয়ে হয় না, তুই ওকে বিয়ে করে খুশিই থাকবি। তো দোস্তের আগেই শুনলাম বিয়ে করে নিবি। আমি জানি ওই সময়টা একটু রুড বিহেভিয়ার করেছিলাম, কিন্তু আজ আমি ভীষণ খুশি। বিশ্বাস কর, তুই সত্যিটা জেনে গেছিস, এটাই ভালো লাগছে।
তের উপর যা তুই নির্যাতনটা করেছিলি হয়তো অনেকে কেউ করবেও না। তের ভীষণ জ্বর এসেছিল ওই দিন, জিমিন আমায় বলেছিল। অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরাই চেয়েছিলাম যাতে তে এখানে না আসুক, তাইও বাড়ি থেকে পড়াশোনা করছিল। আর দেখা যাক আজ ওরা কেমনি পরীক্ষা দেয়। আর তুই একটু ওদের দেখে দেখে রাখিস, বুঝলি? এক্সাম হলে জিমিন তে কিছু না পারলে একটু বলে টলে দিস। মানছি এটা অসৎ, কিন্তু দেখিস, আই থিঙ্ক ওদের প্রয়োজন পড়বে না, ওরা যথেষ্টই ভালো স্টুডেন্ট। তবু বললাম ওদের সুবিধা অসুবিধাটা একটু দেখিস। আর জিমিন তো আছে, আমি ওই রুমে নেই, তাই তোকে বললাম আরো, প্লিজ দেখিস। তুমি অনেকদিন বাদ দেখা হলো। আমরা আগে বন্ধু ছিলাম, মনে আছে? এই কলেজে তো আমি এবারেই পরীক্ষা দিতে এসেছি। তুমি বুঝি বাড়ি ফিরছো? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছিলাম তুমি এখানে আসবে, আমি তো ভাবতেই পারিনি। তো কেমন আছো? আঙ্কেল আন্টি কেমন আছে? তোমাকে ভীষণ মিস করতাম। তুমি যে আমার কত ভালো বন্ধু, আমি কি বলি। আসো এখানে বসো। যে এক্সামের লাস্ট দিন, তাই একটু দেরি করেই যাবো, কোনো অসুবিধা নেই। আপনি কেমন আছেন বেগম ভাইয়া? মানে আপনার ফ্যামিলি সে সময়টাই আমাদের পাশে না থাকলে কি বলবো, আপনাদের ঋণ আমি কোনোদিনও বুঝবো না। আর আপনি যাবেন আমাদের বাড়ি দিয়ে। এতবার করে বললাম আমাকে বিয়ে করে নাও, বিয়ে করে নাও। এখনো পড়াশোনা করছি, মাস্টার্স করছি, তাহলে কি হয়েছে? তাও তো আমাকে বিয়ে করতে পারতে, আমার বাবার যথেষ্ট ছিল। আমি তোমাকে ভীষণ পছন্দ করতাম, তুমি বরাবর না না না। কেন বলো তো? বিয়ে করলে তো আর বেড়াতে যেতে হতো না, একবারই থেকে যেতাম শ্বশুরবাড়িতে। একটু ভেবে দেখো, হ্যাঁ, আমার যদি লাইন এখনো থাকে তাহলে আমি ট্রাই করতে রাজি আছি, কারণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি। ফ্ল্যাট করছি না, সত্যি বলছি। কিন্তু তুমি তো তখন পাত্তা দিতে না, এখনো পাত্তা দিচ্ছ না। ভাবছি তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি খুব ভালো মনের মানুষ। আমি হয়তো তোমার মতো মানুষকে ডিসার্ভও করি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এখনো বলছি, প্লিজ আমায় বিয়ে করে নাও। আমি সত্যি তোমাকে চাই। আমি ভাবতেও পারিনি তোমার সাথে দেখা হবে। আমি ভেবেই নিয়েছিলাম যেদিন তোমার সাথে দেখা হবে সেদিনই বলে দিব, কিন্তু তুমি এখনো না না করছো। যাও, তাহলে তোমার জামাইয়ের সাথেই এসো আমার সামনে। হুম, তোমার যে মেয়ে হবে তাকে বিয়ে করবো বুড়ো বয়সে, কিন্তু তোমার মতোই কাউকে চাই। তুমি ছাড়া আমি অন্যত্র কি করে জানি না, তবে তোমার ভালো থাকাটাও আমার কাছে ম্যাটার করে। তুমি যা ইচ্ছা করো। মজা করে বললাম, অত সিরিয়াসলি নিও না, বুঝলে? আপনি পারেনও বটে, এখন ওরকম মজা করেন। যাই হোক, আসি আমি। আমি তো শুনলাম এই বলে তে কানে কানে বোমের কাছে গিয়ে বলে, আপনার বিয়ের প্রস্তাব তো ঠিক হয়ে গেছে, লাভ ম্যারেজ করে বিয়ে। আমি তো সবই জানি, আপনি ভাবেন আমি কিচ্ছু জানি না, এতটাও আমাকে কাঁচা ভাববেন না। এই বলে তে জোর করে একটা চিমটি কেটে দেয় বেগমের কানে, আর বেগমও হাসতে থাকে। তে বলে, শুভকামনা রইল পরবর্তী জীবনের জন্য, ভালো থাকবেন। চাঙ্কুক, কি দেখছিস রকম চোখ ফিরে ফিরে? তের যদি কোনো আশিকও থাকে তাতে তোর কি যায় আসে? ভালো তো ও যদি ওর জামাই হয়, ওই ভীষণই জেন্টেল, আর তুই তো পদ মেজেছি। তোর মতো পুরুষকে বিয়ে করা উচিত না, বুঝলি? এবার চোখ দিয়ে খাওয়াটা বন্ধ কর, জ্বলে যাচ্ছে তোর চোখ, আমি তখনই মরে যাচ্ছি। এরকম তাকানো বন্ধ কর ভাই, ভীষণ ভয় করে ভাই, এরকম তাকাস না, বুঝলি? তুই মজাটা একটু বন্ধ কর। ও আমার, ও অন্য কারো হবে না। দ্যাটস ইনাফ। আমি আজকেই বিয়ে করব, পারলে আজকেই বাবা মাকে গিয়ে বলবো, কালকেই ওর সাথে আমার বিয়ে হবে, ব্যাস। ওকে আমি আর উঠতে দিচ্ছি না, ওকে আমার নিজের খাঁচায় বন্ধ করব। প্রতিদিনই ওকে পানিশমেন্ট দেবো। অনেক শখ না প্রফেসরের বউ হওয়ার, অনেক শখ। দেখাচ্ছি। আমাকে ছেড়ে এখন অন্য পাখি ধরতে গেছে, এত সোজা আমাকে ছেড়ে দেওয়া? Just in between us, I want you to get it, I want you to get it. Darkness, tension between us, I just wanna get it. And I don't care if I'm করছেন স্যার আপনি? আপনি আমার প্রফেসর হন, আপনি এটা ভুলে যাচ্ছেন মেবি। আপনি আমার সাথে এসব করতে পারেন না। পানিশমেন্টের নাম নিয়ে আপনি কত জঘন্য জঘন্য কাজ করেছেন। আর আজকে আমার আপার পাটেও হাত দিতে আপনার একবার বুক কাঁপলো না? আমি আপনার স্টুডেন্ট হই, আপনার স্ত্রী নই। আপনি ভুলে যাচ্ছেন আপনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর দয়া করে আমাকে এরকম বিশ্রীভাবে ছুবেন না, আমার নিজের উপর থুতু ফেলতে ইচ্ছা করে। আপনি আমার প্রফেসর হন, আপনাকে আমি সম্মান করি, ভয় করি। আমি তো আপনার থেকে দূরেই থাকি, যাতে আপনাকে
আমায় সহ্য না করতে হয়। আজ কেন তাহলে এরকম করলেন? কেন? কেন নোংরা ছোঁয়া দিবেন আমাকে? আমি ওই নোংরা ছোঁয়া চাই না। আপনি বোঝেন না? আমি দূরত্ব বজায় রাখছি, তার মানে আমিও চাইছি না। আমি তোমার স্বামী সোনা, কালই আমাদের বিয়ে। রেডি থেকো। পানিশমেন্টটা তুলে রাখলাম, কারণ তুমি আজ পরপুরুষের গায়ে হেসে হেসে ঢলে পড়ছিলে, তাকে পেতে চাইছিলে। কি চাও তুমি? ওর বউ হয়ে থাকবে? কখনো না। আমার চোখ পড়েছে তোমার উপর, আর আমি তোমাকে নিজের করে ছাড়বো। যা হয়েছে অতীতে হয়েছে, সব উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, দিশা, সত্যি আমি জানতে পেরেছি তোমার প্রতি একটা ভালো লাগা কাজ করতো। তোমার বাবার আর ওইসবের ভুল বোঝাবুঝির কারণে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। হয় তুমি আমার হবে, নয়তো কারো না। আর তুমি আমার, শুদ্ধ আমার। ড্যামিট, তুমি কি ভেবেছিলে বুকুমের সাথে তুমি বিয়ে করতে পারবে? আমি কখনোই হতে দিতাম না। আর তুমি এত হেসে হেসে ফ্ল্যাট করো সবার সাথে। কই, আমার সাথে তো একবারও হেসে কথা বলতে তোমায় দেখলাম না। কি চাও তুমি? তোমাকে আমি বিয়ে করছি, এটুকু জেনে রাখো। আর কাল প্রস্তুতি থেকেও, কারণ তোমার সাথে কাল কী হবে আমি নিজেও জানি না। পানিশমেন্ট কতটা ভয়ঙ্কর আর তীব্র হবে তুমি দেখে নিবে। তোমার এই মজা অন্য পুরুষের সাথে গা ঢলাঢলি এগুলো কন্টিনিউ হবে না বেবি। আর স্টুডেন্ট আর প্রফেশনালিজম শুধু কলেজেই আবদ্ধ থাকবে, বাড়িতে না। আর কলেজের ফাঁকে ফাঁকে আমি তো ডেকেই নেব তোমাকে আমার কাছে, আমাকে স্যাটিসফাই করার জন্য। যখন যখন আমার মনে হবে তখন তখন তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি না করলে আমি তোমাকে সবার সামনে ক্লেম করব, এটুকু জেনে রাখো। আর খুব বড় বড় কথা বলছিলে না, খুব বড় বড় কথা বলছিলে। আমিও দেখি তোমার এই বড় বড় কথা কতদিন থাকে। তুমি আমার বন্দিনী হয়ে থাকবে, শুধু আমার বন্দিনী হয়ে। তুমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, হও। যে কোনো কোর্স করতে চাও করো, কাজ করতে চাও তাও করো, আমার কোনো তাতে মতবিরোধ নেই। কিন্তু আমি ছাড়াও অন্য কারোর সঙ্গে এসে কথা বলবে, এটা আমি তো হতে দেবো না। বেবি গার্ল, শাঙ্কুকের বিয়েটা কালে দিয়ে দাও। আমি তো এত ডিটেলসে জানতাম না, তুমি কোনোদিনও কেন বলোনি? আমি বুঝতেও পারিনি এই সুবিনী আমাদের শাঙ্কুককে ওই রকমভাবে বাঁচিয়েছিল। তুমি নামটা কেন বলোনি এতদিন? শুনতে চাওনি কোনোদিনও। তুমি ভাবতে তের বাবা, তের বাবা, তের বাবার নাম যে সবিন, সেটা তো তুমি কোনোদিনও জানতেই চাওনি। যাই হোক, সুব্রতি দেখে ভালো লাগলো। তাহলে কালকেই শাঙ্কুক আর তের বিয়েটা অর্গানাইজ করে দিচ্ছি, ছোটোখাটো করে বিয়ে হয়ে যাবো ওদের। বাবা শাঙ্কুক, আমার মেয়েটাকে ভালো রেখো। জানো তো, ছোটোবেলা থেকে না ওর পছন্দসই কোনো জিনিস কিনে দিতে পারিনি। ও নিজে টাকা রোজগার করেই সমস্ত কিছু চালিয়েছে। আমার মেয়ের উপর আমি গর্বিত, কিন্তু ভীষণ ভয় করছে বাবা এখন। ওকে একটু বুঝিয়ে শুনিয়ে নিও, ওর উপর রাগ করে থেকো না। ও ভীষণই সহজ সরল একটা মানুষ, ঠিক জলের মতো। তুমি যে পাত্রে রাখবে ও সে পাত্রেরই আকার ধারণ করবে। তবে হ্যাঁ, ওকে ঘাটিও না। মেবি একটু আমার বদ মেজাজি, কিন্তু তোমাদের ফ্যামিলিকেও ভালোবাসবে, আপন করে নেবে। দেখো মা, তুমি কেঁদো না প্লিজ, আমার ভালো লাগছে না। তখন মনে মনে ভাবতে থাকে, চাঙ্কুক তো এক প্রকার জেদের বসেই তাকে বিয়ে করেছে, তাকে কষ্ট দিবে এটাই স্বাভাবিক, পানিশমেন্ট দিবে। মাকে এসব বুঝতে দিলে চলবে না। মায়ের কাছে আমি ভীষণ আজও ইম্পর্টেন্ট। মা তুমি কেঁদো না, আমি ভালো থাকবো ওখানে, একদম চিন্তা করবে না, একদম না। চিন্তা করার কোনো দরকার নেই বিয়ান, আমরা ওকে দেখে রাখবো, একদম চিন্তা করবেন না। আর তুই কাঁদছিস কেন রে? আমিও তো আছি, আমিও মাঝে মাঝে তোকে স্যারদের বাড়ি দেখে আসবো। আমাকে যেন ভুলে যাস না। আর সামনের সপ্তাহে আমাদের বিয়ে, আসতেও ভুলিস না। কে আর জানতো তোদের বিয়েটা আগে হবে। আমিও না কত কি প্ল্যান করেছিলাম যে তোর বিয়ে আমি অনেক ধুমধাম করে দেবো আমার বিয়ের পর, কিন্তু কেমন হুট করেই সব হয়ে গেল। ভালো থাকিস।
এতটাই কাছে পৌঁছাতে চেয়েছিলাম তোমার। আহ আহ, তোমার মাঝে আমার অস্তিত্ব বপন করতে চেয়েছিলাম। তোমাকে ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি। আজকের পানিশমেন্টই শেষ পানিশমেন্ট হবে। তারপর আমি তোমাকে শুধু আদরে রাখবো সোনা। একটু কষ্ট হবে, কিন্তু তুমি ম্যানেজ করে ফেলবে। দেখো, আমার উপর একটু বিশ্বাস রাখো সোনা, প্লিজ। তোমাকে বিশ্বাস রাখতে হবে। সেরে যাবে, আহ, আহ, সেরে যাবে। প্রচুর ব্যথা হচ্ছে চাঙ্কুক, প্রচুর ব্যথা করছে। আপনি আমাকে মিথ্যা বলছেন, তাই তো না? আহ, আহ, এইরকম পানিশমেন্ট চাইনি আমি। আপনি ভীষণ দুষ্ট। এত কেতনাতে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি কখনোই লিসার বিকল্প নও। আমার বুঝতে দেরি হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, আজকেই তোমায় শেষ শাস্তি দিলাম। এরপর আদরই আদর পাবে আমার কাছ থেকে। আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো। আমি আছি তো তোমার জন্য, তোমার জন্যই তো আছি আমি। একদম কাঁদবে না, বুঝলে? চাঙ্কু কাঁদতেই আমাকে আর কোনো পানিশমেন্ট দেয় না। হ্যাঁ, ওর পানিশমেন্ট মানে মাঝে সাঝে আমাকে ছুঁয়ে দেওয়া, মাঝে সাঝে আমাকে উত্তপ্ত করে দেওয়া, সেগুলো আজও ও কলেজে ওর কেবিনে ডেকে আমাকে করায়। কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এখন আর কোনো কাজ করে না। চাঙ্কু হয়তো আমি ভালোবাসতো, আমি কোনোদিনও বুঝে উঠতে পারিনি। তবে এখন বুঝি, আমাদের সম্পর্কটা দিদারেই শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে এতে মিষ্টি ভাব আসছে। আর আমি খুশি, সিমিনার সুগাস্টারেরও বিয়ে হয়ে গিয়েছে, ওদের একটা বাচ্চাও হয়ে গেছে, ছোট্ট বেবি। চাঙ্কু খুব বায়না করে একটা বেবির জন্য, কিন্তু আমার মুখ সে এখনো নিতে পারে না, কারণ আমি এখনো পড়াশোনা করছি। আর জিমিনও করছে, কিন্তু জিমিনদের একটু তাড়াতাড়ি বেবি হয়ে গেছে। আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। মা এখন এখানেই থাকেন, চাঙ্কুকদের বাড়িতে। হয়তো বাবা আজ নেই, কিন্তু বাবাকে ভীষণ মিস করি। কিছু বলতেও পারি না কাউকে। তবে চাঙ্কুক আমাকে যথাসাধ্য ভালো রাখার চেষ্টা করে, আমার ভালো মন্দ সব দিক থেকে রাখে। এই যে কাঠখোট্টা প্রফেসরটা একদিন আমাকে ভালোবেসে ফেলবে, আমি জানতাম না। আমাদের সম্পর্কে শুরু পানিশমেন্ট দিয়েই শুরু হয়েছিল, আর এখনো পানিশমেন্ট চলতে থাকে। তবে এটা দুষ্ট মিষ্টি পানিশমেন্ট, মজাও লাগে আর রাগও হয়। আজ ভীষণ মন ভালো নেই, মনটা খুব খারাপ খারাপ লাগছে। মায়ের শরীরটা খারাপ, তাই। কিন্তু উনি এখন আমায় সান্ত্বনা দিচ্ছেন। তো একদম কাঁদবে না, তোমাকে দেখলে আমারও কান্না চলে আসে। তুমি জানো না, তুমি কষ্টে থাকলে আমার ভালো লাগে না। আর আন্টি এখন পুরোপুরি সুস্থ, ডক্টর ওষুধ দিয়ে গিয়েছে। আমি জানি তোমার মাই তোমার কাছে সব কিছু, তাই তো আমি কোনো ত্রুটি রাখিনি ডক্টরের। প্লিজ তুমি একটু কান্না বন্ধ করো। আমি সেরকম বলে কাল কলেজ যাবো না, কিন্তু তুমি কান্না বন্ধ করো আগে। আমার আর ভালো লাগছে না, বুঝলে? আর তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করবো। আর এরকম একলা একলা থাকতে ইচ্ছে করছে না, আমাদেরও একটা বেবি চাই, বুঝলে? আর এখন চুপটি করে আমার কোলে এসে শো, বুঝলে? এত কষ্ট পেও না, এত কষ্ট পেও না। আন্টি ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবেন। আমি আছি তো, বাবা মা আছে, সবাই আছে। এসো আমার কোলে, এসো, এসে একটু নিজেকে শান্তি দাও। শো, সারাদিন ঘরে এত কাজ করে বেড়াও, পড়াশোনা করে বেড়াও, একটু রেস্টও তো নিতে হবে। প্রিয় মানুষের বাহুতেই তো মানুষ নিজেকে বিলিয়ে দেয়, শান্তি খুঁজে পায়। এসো আমার কাছে। এত রাখতে হয় কেন তোমার?